দর্শক, ধর্ম ও উৎসব সবসময় বড় বাণিজ্য তৈরি করে। বাংলাদেশে কোরবানির ঈদেও তাই ঘটে। প্রাণী সম্পদ খাত এবং অর্থনীতি বিশ্লেষকদের প্রকলনে এবারও অর্ধলক্ষ কোটি টাকার পশু বাণিজ্য সহ কোরবানির অর্থনীতির আকার কমপক্ষে 70,000 কোটি টাকা। এই অর্থনীতির নানা দিক নিয়ে কথা বলতে ঈদের বিশেষ অর্থযোগে যুক্ত হচ্ছেন আমাদের অতিথি রেজাউল করিম সিদ্দিকী, কৃষি, প্রাণী সম্পদ ও গ্রামীণ অর্থনীতি বিশ্লেষক, এবং ডক্টর সাইম আমিন ফায়সাল, অর্থনীতিবিদ। তাদের সাথে যুক্ত হচ্ছে এই মুহূর্তে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি অর্থযোগের ঈদের আজকের বিশেষ আয়োজনে। প্রথমেই আপনাদের দুজনকেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম প্রশ্নটি রাখতে চাই রেজাউল করিম সিদ্দিকীর কাছে। রেজাউল করিম সিদ্দিকী, এবার যে কোরবানির অর্থনীতির যে পরিস্থিতি, সেটি আসলে আপনার পর্যবেক্ষণে আপনি কেমন দেখছেন? কি সম্ভাবনা বা কোন পর্যায়ে রয়েছে? ধন্যবাদ। আগে আমি আজকে যারা দর্শক আছেন তাদের প্রত্যেককে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। আর আপনি যে কথাটি অবতারণা করেছেন যে আমাদের ঈদের সময়কে ঘিরে যে অর্থনীতির প্রবাহ, সেটি আসলে কতখানি কাজে আসছে আমাদের অর্থনীতির ক্ষেত্রে। সবচেয়ে বড় কথা কি জানেন, যে আমাদের দেশে প্রাণী সম্পদ পালনের ক্ষেত্রে যদিও গুটি কয়েক বড় বড় খামারি তৈরি হয়েছে, এটা যেমন সত্য কথা, তার চেয়েও বড় সত্য কথা হচ্ছে আমাদের তৃণমূলের সাধারণ নাগরিক, যারা সাধারণ মানুষ গ্রামে বসবাস করেন, তারাই কিন্তু অধিকাংশ গবাদি পশু পালন করেন। কেউ একটি, কেউ দুটি, তার নিজের যে সাধারণ গৃহস্থালী কাজ তার পাশে একটি বা দুটি করে তিনি পালন করেন, এবং এই সংখ্যাটাই কিন্তু সবচাইতে বেশি। স্বাভাবিকভাবেই এই গবাদি পশুর মূল্যের একটি বড় অংশই কিন্তু আমরা দেখতে পাই যে এটা কিন্তু আসলে গ্রামে চলে যায়। এবং হয়তো যে মূল্যটা আপনি বলেছেন যে পথে ঘাটে নানা রকমের চাঁদাবাজি হয় বা অন্যান্য খাত রয়েছে, অন্যান্য ভাগ রয়েছে, সেগুলো বাদ দিলেও একটি বড় অংশই কিন্তু চলে যায় আমাদের গ্রামীণ অর্থনীতিতে। গ্রামীণ অর্থনীতিতে কিন্তু আরো একটা জিনিস যায়, যেটি আমরা কখনোই ক্যালকুলেট করি না। আমরা শহরে যারা কোরবানি দেই, তারা কিন্তু কোরবানির একটি বড় কোরবানি করার জন্য, এই গবাদি পশুকে তৈরি করার জন্য আমরা কিন্তু কিছু লোককে নিয়োগ করি, মজুরি দেই, এবং তাদের কিন্তু একটা বড় অংশই আসে কিন্তু গ্রাম থেকে, এবং এ টাকাটাও কিন্তু চলে যায় গ্রামে। অর্থাৎ গ্রামে কিন্তু একটা অর্থ প্রবাহ সৃষ্টি হয় এই কোরবানির ঈদকে কেন্দ্র করে। আবার চামড়ার যে টাকাটি, সেটিও কিন্তু আসলে গ্রামেই চলে যায়। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে হয়তো সামান্য কিছু অর্থ অন্যান্য জায়গায় চলে যাচ্ছে, কিন্তু গ্রামীণ অর্থনীতিতে কিন্তু এর প্রভাবটি খুবই ইতিবাচক। বিশেষ করে যারা গবাদি পশু পালন করেন, এবং যদি তারা ঠিক মতো লাভজনক মূল্য পান, এবং তাদের যদি আমরা সঠিকভাবে মুনাফা দেওয়ার ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো আছে, সে ব্যবস্থাগুলোকে যদি ঠিক রাখতে পারি, তাহলে নিশ্চয়ই কোরবানির ঈদের একটি বড় ধরনের বেনিফিশিয়ারিজ হচ্ছেন আমাদের গ্রামের সাধারণ মানুষ, কাছে পৌঁছে যাবে। বেশ দারুণভাবে আপনার কাছে জানতে পারলাম। আপনি থাকুন আমাদের সাথে। চলে যাচ্ছি আমাদের আরেকজন অতিথি ডক্টর সাইম আমির ফায়সালের কাছে। ডক্টর সাইম আমির ফায়সাল, আপনার কাছেও একই প্রশ্ন জানতে চাই। আপনার পর্যবেক্ষণ কি বলে সার্বিক কোরবানির বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে, সে বিষয়ে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ সকলকে, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। 2023 অর্থনীতি যদি আপনি সূচকগুলো দেখেন, আপনি দেখতে পারবেন যে 65,000 কোটি টাকার কিন্তু ক্যাটল সেলস আমাদের গত বছরে হয়েছিল। বিগত কোরবানি ঈদের যদি আমরা পরিসংখ্যানগুলো আমরা বিবেচনায় নিই, অর্থাৎ 1 কোটি ক্যাটল, এর ভিতরে 65 লাখের ভিতরে কিন্তু ভেড়া এবং ছাগল রয়েছে, আবার অপরদিকে গরু রয়েছে প্রায় 35 লক্ষ থেকে 40 লক্ষর কাছাকাছি। এবং একই সাথে যদি দেখবেন, যখন আপনি দেখবেন রেফ্রিজারেটর সেলস, বাংলাদেশে যারা রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারার যারা রয়েছে, ঈদ উল আজহার জন্য কিন্তু দেখা যায় যে 50% সেল কিন্তু বৃদ্ধি হয়, কিন্তু ঠিক কোরবানির আগ দিয়ে কিন্তু বৃদ্ধি হচ্ছে। আবার একই সাথে আপনার যদি যোগাযোগ ব্যবস্থার যদি সংযোজন যদি আপনি বিবেচনায় রাখেন, লজিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট যদি আপনি বিবেচনায় আনেন, তখন দেখা যায় যে এই যে ঈদ উল আজহার যে অর্থনীতিটা, সেটা অন্তত পক্ষে বলা যায় যে 70 থেকে 85,000 কোটি টাকার কিন্তু কাছাকাছি কিন্তু ছোঁয়া যায়। আবার একই দিকে মনে রাখতে হবে যে ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, যারা ক্ষুদ্র খামারি যারা রয়েছে, তৃণমূল পর্যায়ে যারা খামারি যারা রয়েছে, তারা ভরণ পোষণের খরচ অন্তত পক্ষে 20 থেকে 25 থেকে 30%, আমি জানি ব্যক্তিগতভাবে যে 40% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বিগত 2-3টি অর্থ বছরে। তাদের জন্য যখন মুনাফা যদি 10% বেড়ে থাকে, তার পরবর্তীতে যদি মূল্যস্ফীতি যদি 15%, 20% প্রতি অর্থ বছরে বেড়ে যায়, অর্থাৎ কাউ ফিড কস্ট, ভরণ পোষণের যে ভর্তুকি যদি বেড়ে যেতে থাকে, তখন কিন্তু মূল্যস্ফীতি সমুন্নত যে মুনাফা, সেটা কিন্তু আসলে আমাদের ফার্মারদের কাছে, আমাদের কৃষকদের কাছে কিন্তু আসলে সত্যিকার অর্থে থাকছে না। এখন বর্তমানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এবং এগ্রেরিয়ান সেক্টর কিন্তু সম্পূর্ণভাবে দেখা যায় যে মুষ্টিমেয় প্রতিটি জেলাতে
বড় বড় কর্পোরেট হাউসের কাছে কিন্তু এগ্রেরিয়ান এবং ক্যাটল ফার্মিংটা কিন্তু মানে সম্পূর্ণভাবে বলা যায় যে কন্ট্রোল হয়ে যাচ্ছে। এবং একই সাথে এই যে ব্রোকার যারা রয়েছে, যে সিন্ডিকেট যারা রয়েছে, আপনার প্রতিবেদনে বললেন যে চাঁদাবাজির একটি বড় সমস্যা আছে বাংলাদেশের প্রতিটি হাটে বাজারে। যে 327টি পৌরসভার ভিতরে আমি বলতে পারবো যে 70 থেকে 80% এই হাটে বাজারে কিন্তু ব্যাপক সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু চরমভাবে কিন্তু এখানে দুর্নীতির ব্যাপক সুযোগ একটি থাকে। এটা নিয়ন্ত্রণ করতে যদি আমরা না পারি, আসলে একদম তৃণমূল পর্যায়ে যারা খেটে খাওয়া মানুষরা রয়েছে, তাদের জন্য যারা এটি উদ্যোক্তারা আসলে রয়েছে, ইতিবাচক জায়গায় পৌঁছাবে না। ডক্টর সাইম আবিল ফায়সাল, এই বিষয়গুলো নিয়ে আমরা আরো আলোচনা চালিয়ে যাবো। এই মুহূর্তে একটি বিরতির সময় হয়েছে, আপনারা দুজনে আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরবো আপনাদের কাছে। দর্শক, এই মুহূর্তে একটি বিরতি নেওয়ার সময় হয়েছে, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। এদিকে পশু কোরবানির পর রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে চামড়া সংগ্রহের কাজ। গেলবারের তুলনায় এবারে প্রতি বর্গফুট চামড়ার দাম ঢাকায় 5 টাকা ও ঢাকার বাইরে 60 টাকা বাড়িয়েছে সরকার। চামড়া বেচে কেনার খবর রাখছেন সহকর্মী রিয়া সেজান, সর্বশেষ খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। সেজান, প্রথমে আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার কাছে জানতে চাই, গতবারের চেয়ে এবার চামড়ার দাম আপনি কেমন? সরকার তো বাড়িয়েছে, কিন্তু সরকার নির্ধারিত দাম আসলে মানা হচ্ছে কি? কারণ প্রতিবারই এটি নিয়ে একটি দ্বন্দ্ব থাকে যে সরকার নির্ধারিত যে দাম রয়েছে সেটিতে আসলে বিক্রি করা যাচ্ছে না বলে অভিযোগ থাকে। এবারও কি তাই দেখতে পাচ্ছেন? রয়্যাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে ঘটনাটা তাই হচ্ছে। সরকার এখানে একটি ফাঁক রাখে। সরকার সবসময় লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দেয়, কিন্তু এখানে যারা ফড়িয়া ব্যবসায়ী অর্থাৎ মৌসুমী ব্যবসায়ী, তারা কিন্তু এখানে সেই ব্যাপারটি মনে রাখে না। এই জন্য অনেক ক্ষেত্রে তারা প্রতি বর্গ ফুটের হিসাব করে যেই চামড়াটি তারা সংগ্রহ করে, অধিকাংশ ক্ষেত্রেই সেটি তারা লোকসান করে এবং একই সাথে দামও বাজারে কিন্তু বেশ খানিকটা কম। সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে, গেলবারের হিসেবের তুলনায়, আমি গেলবারও এই সংবাদ সংগ্রহ করেছি, বিশেষ করে চামড়া সংবাদ, গেলবারের হিসাবের তুলনায় কিন্তু বাজার এখন বেশ খারাপ। এখানে খারাপ থাকার পেছনে এখানে যারা চামড়া সংগ্রহ করছে তাদের অজুহাত হচ্ছে ট্যানারি ব্যবসা ভালো না, ডলারের দাম বেশি, কেমিক্যালের দাম বেশি, রপ্তানির বাজার নেই, ইত্যাদি নানা কারণে তারা দাম পাচ্ছে না। আমি তাদের প্রশ্ন করলাম, তাহলে সরকার তো দাম নির্ধারণ করে দিয়েছে, সরকার না বুঝেই করেছে কিনা? তারা কিন্তু সেটি বলছে সরকার না বুঝেই করছে, কারণ সরকার বাজার দেখে না, বাজারের সাথে তাদের সরকারের অভিজ্ঞতাটা কম। একটু আপনার সাথে কথা বলি ভাই, কি অবস্থা? মানে আজকে তো একই অবস্থায় অভিযোগ কম রেট পাচ্ছে, রেট কম কেন আসলে? অ্যাকচুয়ালি কি, আমি তো সবসময় ব্যবসা করি না, বাবা সামনে ব্যবসা করি সবসময়, ওনার সাথে আপনি কথা বলতে পারবেন। ওকে, জি। যাই হোক, আপনি শুনছিলেন রয়্যাল, আসলে যেই বিষয়টি এখানে আছে, এখানে অনেক মৌসুমী ব্যবসায়ী আছে যারা হঠাৎ করেই আসে ব্যবসা করতে এবং ব্যবসার অনেক কিছু না জেনেই এখানে ব্যবসা করে। ধন্যবাদ রিয়া সেজান, আপনার কাছ থেকে সর্বশেষ তথ্যটি আমরা জেনে নিলাম। আপনি খবর রাখতে থাকুন, আপনার কাছে অন্য সময় আবারও ফিরবো সর্বশেষ তথ্যের কারণে। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রিয়া সেজান যুক্ত হচ্ছিলেন। রাজধানীর কাঁচা চামড়া সংগ্রহের যে কার্যক্রম, সেটিতে কি পরিস্থিতি চলছে তার সর্বশেষ সংবাদ নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন। দর্শক, এই পর্যায়ে আমরা আলোচনায় ফিরছি। আমাদের সাথে আমাদের দুজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে যুক্ত আছেন কৃষি, প্রাণী সম্পদ ও গ্রামীণ অর্থনীতিবিদ বিশেষজ্ঞ রেজাউল করিম সিদ্দিকী এবং অর্থনীতিবিদ ডক্টর সাইম আবিল ফায়সাল। তাদের সাথে আলোচনায় ফিরছি। এ পর্যায়ে প্রশ্ন রাখছি রেজাউল করিম সিদ্দিকীর কাছে। রেজাউল করিম সিদ্দিকী, কিছুক্ষণ আগে আমাদের সহকর্মীর সাথে আলোচনা হচ্ছিল পুরান ঢাকার যেখানে কাঁচা চামড়া সংগ্রহের যে কার্যক্রম, সেই জায়গাটি থেকে। সে বিষয়ে প্রশ্ন রাখতে চাই, চামড়া ব্যবসায়ীদের সম্ভাব্য সংগ্রহ সংখ্যা ধরে প্রাথমিক প্রাক্কলন হয়েছে এবার গরু বিক্রি হচ্ছে কমপক্ষে 70 লাখ, আর গড়ে 70,000 দাম ধরে মোট গরুর বাণিজ্য 49,000 কোটি টাকা। এই যে সংখ্যাটি বা এই যে পরিমাণটি 49,000 কোটি টাকা, সেটি কি কম মনে হচ্ছে না? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যদি 70,000 মানে গবাদি পশু, 70 লক্ষ গবাদি পশু বিক্রি হয়, মানে বা যেটা বলা হচ্ছে যে মানে সেটি কিন্তু তুলনামূলকভাবে সংখ্যাটিও বলা হচ্ছে যেটা, এবং দামটিও যেটা বলা হচ্ছে, সেটি আমার কাছে যথার্থ মনে হচ্ছে না। কারণ আমরা বাজারে কিন্তু 50,000, 60,000, 70,000 টাকা দামের গবাদি পশুর সংখ্যা খুব একটা বেশি দেখতে পাই না, এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু গবাদি পশুর দাম কিন্তু চড়া। আবার ডক্টর ফয়সাল যে তথ্য দিলেন গত বছরের যে তথ্য, সে তথ্যতে যেটা দেখা যায় যে আসলে 35 লক্ষ হয়তো গবাদি পশু বিক্রি হয়েছে, গরু বা মহিষ, এবং ছাগলের সংখ্যা হচ্ছে কিছু বেশি। সরকারের তথ্যের ভেতরে কিন্তু দেখা যায় যে সরকার বলছে যে তার ছাগলের সংখ্যাই হচ্ছে 30-35 লক্ষ, আর গবাদি পশু এবং মহিষের সংখ্যা হচ্ছে 60-70, এবং এভাবে 1 কোটি সংখ্যক কোরবানি হয়। তাহলে এই সমস্ত গড়মিল কিন্তু কিছু তথ্যের ভিতরে রয়ে গেছে। যদি তথ্যের
বেসিক জায়গাতে গড়মিল থাকে, তাহলে আপনি যেটা বলছেন না কারণ সেটা তো আর সঠিক থাকছে না। কারণ আপনি যদি মনে করেন যে 1 কোটি প্রাণী সম্পদ কোরবানি হচ্ছে, তাহলে তো আর 50,000 কোটি টাকা বা 60,000 কোটি টাকা এই জিনিসটা নির্ধারিত করা ঠিক হচ্ছে না। আমার কাছে মনে হয় যে এই হিসাবগুলোকে যথার্থভাবে করা দরকার, এবং কিভাবে করা যায় সেটির একটি পন্থা আমার মনে হয় নির্ধারণ করা দরকার। কারণ প্রতি হাটে গরু বিক্রি হচ্ছে, এই বিক্রির একটা রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা মানে এখনকার যুগে আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, এগুলো প্রতিদিন ড্যাশবোর্ডের মাধ্যমে সেই গরুর সংখ্যাটি কিন্তু পাওয়া সম্ভব, যে কয়টি গরু আসলে কোরবানির জন্য বিক্রয় করা হলো, এবং সেটির সংখ্যা দিয়েই কিন্তু আমরা আজকের দিনে বলে দিতে পারি যে আজকে আমার কতগুলো গরু বা ছাগল কোরবানি হচ্ছে। যদি আমি ফর্মাল মার্কেটেও যে বেচাকেনাটা হচ্ছে সেই বেচাকেনার তথ্যটিও যদি আমার কাছে সঠিকভাবে থাকে, কারণ ইনফর্মাল মার্কেটেও কিন্তু বেচাকেনা হয়, অনেকে বাড়ির থেকে বাড়িতে কিনে নিয়ে যান, অনেকে রাস্তার উপরে ছাগল বিক্রি করেন, সেগুলোর কথা হয় বাদই দিলাম, কিন্তু ফর্মাল মার্কেটের তথ্যটিও কিন্তু আমাদের কাছে যথার্থভাবে আসে না। এবং আসে না বলেই আমরা যে সংখ্যার যে পরিমাণের কথাটা বলছি, যে টাকার অঙ্কটা বলছি, সেটি কিন্তু আসলে যথার্থ বলে আমার কাছে মনে হয় না। বেশ দারুণভাবে অন্তত বলেছেন বলতে রেজাউল পারি। করিম সিদ্দিকী। ঠিক একই জায়গা থেকে আবার চলে যাব ডক্টর সাইম ফায়সালের কাছে। আর ডক্টর সাইম ফায়সাল, আপনি শুনছিলেন রেজাউল করিম সিদ্দিকী বেশ ভালোভাবে বিষয়টি আসলে তিনি বিশ্লেষণ করলেন। এর সাথে আসলে আপনি কিছু যুক্ত করতে চান কিনা? কারণ সাময়িকভাবে আমরা যে হিসাবটি দেখতে পাই সেটি তুলনামূলক কমই মনে হচ্ছে। আপনি কি মনে করেন এই হিসাবটি কতটুকু যথাযথ, কি করা যেতে পারে যথাযথ করতে? দেখেন, গত অর্থ বছরে আমাদের প্রায় $1.2 বিলিয়ন এর আমাদের রপ্তানি হয়েছে, এই বিশেষ করে আমাদের লেদার সেক্টরের কাছাকাছি। এবং তার পরবর্তী এই অর্থ বছরে আমাদের প্রজেকশন ছিল, আমাদের ফোরকাস্ট ছিল যে অন্তত পক্ষে $1.5 বিলিয়ন কাছাকাছি যাবে। কিন্তু বর্তমান তথ্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু আসলে এই বাজারটা, যেটা 10,000-12,000 কোটি টাকার বাজার ছিল, আজকে কিন্তু দেখা যায় সীমিত পরিসরেও যদি চিন্তা করে দেখি যে 6,000-7,000 কোটি টাকায় এসে কিন্তু পৌঁছে গেছে। এমন একটি বাস্তবতা দেখা যায় যে টেকনোলজিক্যাল কমপ্লায়েন্স যদি না থাকে, আপনি যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যদি আপনি কমপ্লায়েন্স মেনটেন যদি না করতে পারেন, রপ্তানিকারক যে রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু স্বাভাবিকভাবে, আমদানিকারক যে রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু এই ট্যানারিগুলো কিন্তু সাপ্লাই নিচ্ছে না। এবং অপরদিকে বাংলাদেশে যারা লেদার ফ্যাক্টরি যাদের নির্মাণ করা আছে, তারাও কিন্তু প্রতিনিয়ত বলছে যে কমপ্লায়েন্সের কারণে কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের রিজেক্ট করে দিতে হচ্ছে। তো এখানে যদি সাপ্লাই চেইনটা যদি কঠোরভাবে একটু নিয়ন্ত্রণ করা যায়, আমি বিশ্বাস করি এই সেক্টরটা ভবিষ্যতে $1.5-2 বিলিয়ন আগামী অর্থ বছর। ডক্টর সাইম ফায়সাল, এই বিষয়টি নিয়ে আমরা আরো আলোচনা করব। এই মুহূর্তে একটি বিরতির সময় হচ্ছে, ফিরছি কিছুক্ষণ পর। আপনারা আপনাদের সাথেই থাকুন দর্শক। এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আছেন ৭১-এ চলছে ঈদ নিয়ে অর্থযোগের বিশেষ আয়োজন। দর্শক, আমরা আলোচনায় ফিরছি, আমাদের সাথে দুজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন। এই পর্যায়ে প্রশ্ন রাখছি আমাদের অতিথি ডক্টর সাইম ফায়সালের কাছে। ডক্টর সাইম ফায়সাল, এবার একটু টেনারি নিয়ে আলাপ করতে চাই, খুবই ছোট করে আলাপ করব। বিষয়টি হচ্ছে, কোরবানির মতো একটি বড় উৎসব থাকার পরও, যেখানে এত বড় পরিমাণে চামড়া একই সাথে সংগ্রহ হয়, তারপরেও আমাদের দেশের টেনারির যে বর্তমান বাণিজ্য, সেটি আসলে আপনি কেমন দেখেন? সেটি কি পর্যাপ্ত বা যথেষ্ট মনে হয়? আপনি দেখবেন যে গ্লোবাল একটা সাপ্লাই শক কিন্তু আমাদের বহির্বিশ্বে, খালি বাংলাদেশে নয় কিন্তু বহির্বিশ্বে কিন্তু খেয়েছে। আপনি যদি ট্যানারি প্রাইসিং যদি দেখেন, 1 কেজি লেদারের যে কস্ট ছিল সেটা 1.20 সেন্টে US ডলারে কিন্তু বিক্রি হচ্ছিল। বর্তমানে সেটা কিন্তু এসে পৌঁছেছে মাত্র 20 সেন্টসে, অর্থাৎ প্রায় দেখা যায় যে অলমোস্ট 80% কিন্তু একটি ডিপ্রিসিয়েশন হয়েছে যদি আপনি সরাসরি তুলনা করে দেখেন গ্লোবাল মার্কেটের সাথে। এমন একটি অবস্থায় আসলে যখন আপনার বিক্রেতা যারা রয়েছে, যারা ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে ট্যানারি খাতের সাথে সম্পৃক্ত আছে, প্রায় 3,500 কিন্তু শিল্পায়ন, ক্ষুদ্র মাঝারি এবং বড় শিল্প কিন্তু এই খাতের সাথে সম্পৃক্ত আছে। এমন একটি অবস্থায় আসলে ক্রয় মূল্য পরে, কস্ট অফ র মেটেরিয়াল যদি অন্তর্ভুক্ত করার পরে মুনাফা বের করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পৌঁছেছে। তারপর আমার বলতে হয় যে এই সেক্টরটা কিন্তু অত্যন্ত একটি সম্ভাবনাময় একটি ভবিষ্যৎ ছিল। তারপরেও H&M বলেন, আপনি জারা বলেন, ফাস্ট ফ্যাশন যে চেইনগুলো রয়েছে, অ্যানিমাল রাইটসের নামে এবং স্যাক্রিফিশিয়াল অ্যানিমালস এর নামে কিন্তু নানা ধরনের আসলে সার্টিফিকেশন নিয়ে আসলে প্রসঙ্গ তো রয়ে গেছে। এই বিষয়ে আরো আলোচনা করব, তবে তার আগে একটু রেজাউল করিম সিদ্দিকীর সাথে আলাপ করে ফিরতে চাই। রেজাউল করিম সিদ্দিকী, হাতে খুবই কম সময় রয়েছে, ছোট করে জানতে চাই, টেনারি বাণিজ্যকে ঠিক করতে হলে কি করা উচিত? প্রথমত মানে ট্যানারি বাণিজ্যের যে কমপ্লায়েন্সটা আছে সেটাকে নিশ্চিত করা দরকার। প্রথমত হচ্ছে যে আমরা ট্যানারি শিল্পকে কিন্তু এখন পর্যন্ত বিকশিত করার জন্য সরকারের যে টোটাল সাপোর্ট সিস্টেম, সেই সাপোর্ট সিস্টেম যেমন আমরা দেখিনি, একইভাবে আমরা কিন্তু উদ্যোক্তাদের ভিতর থেকে খুব রেসপন্সিবল বিহেভিয়ার দেখিনি। তারা কিন্তু নিজেরা পরিবেশকে সুরক্ষা করা বা তাদের যে ট্যানারির মানকে উন্নত করা, সেটার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার ছিল সেটা তারা করেনি। তাহলে সেই ক্ষেত্রে এই দুটো দিকে যদি আমরা নজর দেই,
তাহলে হয়তো কিছুটা ইতিবাচক দিকে যাওয়া যাবে। একটু বড় আলোচনা করতে পারলে হয়তো ভালো হতো, অন্য কোনো দিন হয়তো এই বিষয়ে আমরা আলোচনা করবো। আজকে দুজনকে ধন্যবাদ জানাচ্ছি সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ ও গ্রামীণ অর্থনীতিবিদ রেজাউল করিম সিদ্দিকী, একই সাথে আরেকজন অর্থনীতিবিদ সাইমন ফয়সাল আমাদের সাথে যুক্ত ছিলেন। কথা বলছিলাম কোরবানি অর্থনীতি নিয়ে। আর এর সাথে শেষ হচ্ছে অর্থযোগের আজকের আয়োজন। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।